আমার বাচ্চা চাই। মানে কি? মানে বোঝো না? আমার অতি শীঘ্রই একটা বাচ্চা চাই। আপনি কি পাগল হয়ে গেছেন? আমি আপনাকে কোথা থেকে বাচ্চা এনে দেব? সেটা তোমার ব্যাপার, আমি জানি না। আর কত নিচে নামবেন আপনি? এখন সম্পত্তির জন্য একটা নিষ্পাপ বাচ্চাকে কাজে লাগাবেন? আমার বিষয়ে কথা বলার অধিকার কে দিয়েছে তোমাকে? আমার যা ইচ্ছা আমি তাই করব। মিথ্যা বিয়ে করলেন, এখন মিথ্যা বাচ্চাও চাচ্ছেন? আমি যদি একটা বাচ্চা না নিয়ে নিজের সংসার না গোছাই, তাহলে বাবা আমাকে সম্পত্তির এক কোণাও দিবেন না। কিন্তু আমাদের বিয়েতে তো শর্ত ছিল যে আমরা কেউ কাউকে কোনোদিন স্পর্শ করব না। আমি কি বলেছি তুমি আমাকে স্পর্শ করো, আর তুমি ভাবলে কিভাবে যে আমি আমাকে স্পর্শ করতে দিব? এটা কখনোই সম্ভব না। আমাদের বিয়ে শুধু কাগজে কলমে হয়েছে, বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। হয়েছে, আমাকে বারবার আপনার মনে করিয়ে দিতে হবে না। আমার বাচ্চা চাই। কোথা থেকে কিভাবে নিয়ে আসবে আমি জানি না। আমার বাবার সামনে প্রেগনেন্ট হওয়ার নাটক করব, যেন বাবা তার সব সম্পত্তি আমাকে দিয়ে দেয়। পাগল হয়েছেন? আমি কোথা থেকে বাচ্চা নিয়ে আসব? আর এত বড় বড় মিথ্যা নাটক আপনি কিভাবে করবেন? তুমি এত বেশি কথা বলো কেন? আর তুমি কাকে মিথ্যা নাটক শেখাচ্ছ? তুমিও তো আমার সাথে বিয়ের নাটক করছো, সুখে সংসার করার নাটক করেছো, যেখানে আমাদের বিয়ে হয়েছে ঠিকই, দুজনের মতামত বিহীন, শুধু কাগজে কলমে। এই মিথ্যা নাটক করতে আমি বাধ্য, কেননা আমি আপনাকে কথা দিয়েছি, কিন্তু বাচ্চার ব্যাপারে আমি আপনাকে কোনো কথা দিতে পারবো না। বিয়েও করেছি আমি সম্পত্তির জন্য, বাচ্চার নাটকও সম্পত্তির জন্যই করব। তোমার কত টাকা লাগবে সেটা বলো। আমার কোনো টাকা পয়সা চাই না। টাকার জন্য আমি মিথ্যে নাটক করতে করতে ক্লান্ত। বাবার অপারেশনের জন্য এত টাকা না লাগলে আমি কখনো আপনার সাথে মিথ্যা নাটক করতাম না। হয়েছে, তোমাকে কেন কেউ ইমোশনাল কথাবার্তা বলতে বলেনি। কাজের কথা বলো, আমি তোমাকে দ্বিগুণ টাকা দেব। আমার কথা মতো চলতে হবে তোমায়। আমি আর পারবো না, এতটুকুই যথেষ্ট। আজ 3 মাস ধরে আমি আপনার সাথে নাটক করছি, আপনার বাবার সামনে একজন ভালো স্বামী হওয়ার। এর চেয়ে বেশি আমি আর কিছুই পারবো না। তুমি কি আমার কথা বুঝছো না? আমার যদি একটা ভালো সংসার না হয়, তাহলে বাবা কখনোই এই সম্পত্তি আমাকে দিবে না। আমি তো তোমাকে বলেছি, বাবা যদি সম্পত্তি আমার নামে লিখে দেয়, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব সারা জীবনের জন্য। তখন তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। আমি বুঝলাম, কিন্তু বিয়ের নাটক বাদে কোনো নাটকই করতে পারবো না। যদি আপনি চান তাহলে আমরা একটা সুখের সংসার করতে পারি, এতে আমি রাজি আছি। ইতি জোরে জোরে হাসতে লাগলো। আরমানের আরো কাছে এসে বলতে লাগলো, তুমি ভাবলে কেমনে আমি তোমার সাথে সুখে সংসার করব? এটা সম্ভব নয়। তোমার আর আমার ভাবনায় অনেক পার্থক্য। আর আমি তোমার সিনিয়র, আর আমি একজন ধনী পুরুষকে বিয়ে করব, তার সাথে সুখে সংসার করব, তোমার সাথে না। ঠিক আছে, আপনার জীবন আপনার ইচ্ছা। আমি বাড়তি কথা বলে আপনার মূল্যবান সময় নষ্ট করব না। কিন্তু আমার এই কথা তোমাকে শুনতেই হবে। মানুষ সম্পত্তির জন্য এত নিচে নামতে পারে আমার জানা ছিল না। হ্যাঁ, ঠিক বলছে, আমি সম্পত্তির জন্য সবকিছু করতে পারি। কিন্তু মাথায় রাখবেন মিস ইতি, আপনার এই শর্ততে আমি একদমই রাজি না। এই বলে আরমান রুম থেকে বেরিয়ে পড়লো। ইতি তো রাগে একাকার। ইতি তার বাবা মায়ের একমাত্র মেয়ে। অনেক ধনী পরিবারে তার জন্ম। ইতি জন্মের সময় তার মা মারা যান। বাবা ইতিকে বড় করেছে। ইতির অহংকারের শেষ নেই। আর রাগ সেটা তো নাই বললাম। ইতি যতই খারাপ হোক না কেন, তার ভিতরে একটা নরম মন রয়েছে, কিন্তু সে কখনো সেটা প্রকাশ করে না। ইতির বিপরীতে আরমান যে বর্তমান। ইতির হাজবেন্ড আরমান গ্রাম থেকে শহরে এসে পড়াশোনা করেছে। ইতির বাবার অফিসে সে একজন সাধারণ এমপ্লয়। আরমানের মা বাবা আর বোন গ্রামেই থাকেন। গ্রামে বড় বাড়ি, যৌথ পরিবার বললেই চলে। আরমান একাই শহরে বসবাস করে। আরমান অনেক ভালো একজন ছেলে, কিন্তু বাবা মায়ের অসুস্থতা তাকে আজ এখানে এনে দাঁড় করেছে। টাকার জন্য সে ইতির সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করে। ইতি প্রথম আরমানকে এই অফার করেছিল, কেননা তার মনে হয়েছিল আরমান এই অ্যাক্টিং এর জন্য পারফেক্ট রোল করবে। এটিও বাধ্য হয়ে বিয়েটা করেছে নিজের বাবার খুশির জন্য।
আর সবচেয়ে বড় কথা, তার বাবা তাকে শর্ত দিয়েছে ইতি বিয়ে করলে তাকে সব সম্পত্তি লিখে দিবে, আর নয়তো এত এত সম্পত্তি সে এতিমখানায় দান করে দিবে। তখন ইতিও বাধ্য মেয়ের মতো বিয়ে করে নেয় সম্পত্তির জন্য। ইতি আর আরমান ইতিদের বাসায় বসবাস করে। ইতির বাবার সঙ্গে একসাথে আরমানের পরিবার জানে আরমান যে বিয়ে করেছে, কিন্তু কাকে করেছে, কেন করেছে, বিস্তারিত কিছুই জানে না। আরমান বাহিরে বাগানে এসে একটু হাঁটাহাঁটি করে রুমে তার শ্বাস আটকা যাচ্ছিল। হঠাৎ তার ফোনে তার মার কল আসে। আসসালামু আলাইকুম মা, কেমন আছো তুমি? আমি ভালো আছি বাবা, তুই কেমন আছিস? আরমান একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, আমিও অনেক ভালো আছি। বৌমা কেমন আছে রে? বৌমার সাথে তুই একটু কথাও বলিয়ে দিস না। আমাদের বৌমা কেমন কিভাবে কথা বলে কিছুই তো জানি না। আসলে মা, ও তো অনেক ব্যস্ত থাকে, অনেক রাতে ফ্রি হয়, তখন তুমি ঘুমিয়ে পড়ো, তাই কথা বলিয়ে দিতে পারি না। সমস্যা কি? একদিন না হয় জেগেই রইলাম বৌমার সাথে কথা বলার জন্য। 3 মাস হলো বিয়ে করেছিস, কিন্তু বৌমার গলার কণ্ঠের সুরই শুনলাম না। মা, ধৈর্য ধরো, আমি কথা বলিয়ে দিব। তুই প্রতিদিন এটাই বলিস, কিন্তু একটুও কথা বলিয়ে দিস না। আচ্ছা মা, বাদ দাও। বাবা কেমন আছে? আর রিদি কেমন আছে? সবাই ভালো আছে। সবাই চাই তুই আর বৌমা বাসায় আয়। তোর চাচা চাচি দাদি সবাই তোর বউকে দেখার বায়না করে। জানিসই তো তুই বাসার বড় ছেলে, তোকে নিয়ে সবার কত শখ। এমনিতে না জানিয়ে বিয়ে করেছিস, সবার তো একটু রাগ হবেই বল। হ্যাঁ মা, আমি বুঝি, কিন্তু আমার কি করার আছে? আমার সুযোগ হচ্ছে না, হলেই আসবো গ্রামের বাড়িতে। যখনই তোকে ফোন করি তুই এইসব বলে বলে আমাকে বাহানা দিস কেন রে বাবা? এইগুলো বাহানা না মা। আর বাবা ঠিক মতো ওষুধ খাচ্ছে তো? হ্যাঁ খাচ্ছে এখন, আলহামদুলিল্লাহ ভালো আছে তোর বাবা। তুই যদি এতগুলো টাকা না দিতি তোর বাবার যে কি হতো। মা, আমি তোমাদের সন্তান, আমি তো বিপদে এগিয়ে আসবই। আচ্ছা শোন বাবা, তোর চাচা চাচি কিন্তু একটু বেশি রেগে আছে তোর উপরে, তাই বাড়িতে আসলে তুই তাদের একটু মানানোর চেষ্টা করিস কেমন? রেগে আছে? কিন্তু কেন? তুই জানিস না মনে হয়, তোর চাচা তো বোন রামিসার সাথে যে সেই ছোটবেলা থেকে তোর বিয়ের কথা চলছিল, ভুলে গেছিস? তার উপরে আবার তুই আমাদের না জানিয়ে শহরে গিয়ে বিয়ে করেছিস, তো তোর চাচা চাচি রাগ করবে না তো কি করবে? রামিসাও তোর বিয়ের কথা শুনে কত কষ্ট পেয়েছে জানিস? মা, আমি কি করবো বলো? আমি তাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কিছুই করতে পারবো না। দেখি আমি সব ঠিক করে নিব ইনশাল্লাহ। আচ্ছা বাবা রাখি, রান্না বান্না সব সামলাতে হবে। আচ্ছা মা। এই বলে আরমান কল কেটে দিল। আরমানের ছোট বোন তার মায়ের কাছে এসে বলতে লাগলো, মা, ভাইয়া কল করেছিল, কি বললো? আরমান না, আমি কল দিয়েছিলাম। তোর ভাইয়া আর কি বলবে, শুধু ব্যস্তই থাকে। ভাইয়া কেমন আছে? আর ভাবি? সবাই ভালোই আছে বললো। ভাবির সাথে একটু কথা বলিয়ে দিতে বলো না। ধুর যা তো, আমার সাথেই বৌমা কথা বলিয়ে দেয় না, আর তুই এসেছিস সেখানে বায়না করতে। এটা কেমন কথা দেখো, ভাইয়া বিয়ে করেছে অথচ ভাইয়ার বউ কেমন কিভাবে কথা বলে কিছুই জানি না। তোর ভাই ভাবি আসলে দেখিস, এখন আমাকে কাজে সাহায্য কর, একা আর পারি বল? বয়স হয়েছে তোর। আচ্ছা সাহায্য করছি, আসো তুমি। আরমান নিজেও অতিষ্ঠ এসব থেকে, সে আর পারছে না এত মিথ্যা বলতে। সে তো কখনো ভাবেনি যে পরিস্থিতি তাকে এখানে এনে দাঁড় করায় আনবে, আর তার ভাবনার বাহিরে ছিল এসব। মা বাবাকে না চাইতে ও নানা রকম মিথ্যা কথা তার বলতে হয়। তার নকল বিয়ের কথা বাসায় জানানো যাবে না, না হলে তার মা বাবা আরো কষ্ট পাবেন। কিন্তু আরমানের তো কিছু করার নেই, নিজের মার আবদার ছেলের বউকে দেখবে, কিন্তু ইতি তো কখনো আরমানের বাড়িতে যাবে না, কখনো আরমানের বায়নাগুলো সুন্দরভাবে পূরণ করবে না, সেটা আরমানের ভালোভাবে জানা আছে। আরমান মনে মনে দোয়া করতে লাগলো যে, হে আল্লাহ, তুমি আমাকে একটা রাস্তা দেখাও যাতে আমি সব ঠিক করতে পারি। এর মধ্যে আরমান ঘড়িতে দেখলো অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, তাই সে তাড়াহুড়ো করে তৈরি হয়ে অফিসের জন্য রওনা দিল। ইতি অফিসে গেলেও কখনো আরমানের সাথে এক গাড়িতে যায় না, আরমান তার নিজের গাড়ি করেই যায়। অফিসের সব দায়িত্ব আরমানের। শ্বশুর মশাই আরমানের উপর চাপিয়ে দিয়েছেন, আরমানেরও কিচ্ছু করার নেই, এই দায়িত্বগুলো তার পালন করতে হবে। অফিসে আসতেই ইতির বাবা আরমানকে বললেন, বাবা, আজ দেরি করে আসলে যে, আর ইতি কই? বাবা, ইতি আসছে, আমার দেরি হচ্ছিল তাই আগে আসলাম। আজ একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, জানোই তো, তুমি সবটা সামলে নিও।
জি বাবা, সামলে নিব, চিন্তা করবেন না। না, আমার আবার কিসের চিন্তা? তুমি আমার ছেলের মতো করে সব সামলে নাও। আমার তোমার উপরে পুরোপুরি বিশ্বাস আছে। জি, ধন্যবাদ বাবা এত ভালোবাসা আমাকে দেওয়ার জন্য। ইতি সবসময় ভুল করেছে, কিন্তু আমার মেয়ে তোমার মতো একজন স্বামীকে বাছাই করে খুব ভালো কাজ করেছে। আমার মেয়ে আসলে ভাগ্যবতী মেয়ে। এইসব শুনে আরমানের নিজের উপরই রাগ হয়। সে চাইলেও ও ইতির বাবাকে সত্য খুলে বলতে পারে না, পারবেও না। ইতির বাবা আরমানকে অনেক ভালোবাসে। জি বাবা। কিছুক্ষণের মধ্যে অফিসে ইতিও পৌঁছে গেল। কেবিনে সে রুমে ঢুকতেই দেখলো আরমান আর তার বাবা বসা। ইতিকে দেখে আরমান কিছু বলল না। ইতির বাবা বললেন, মা, আয় বস। বাবা, শুনলাম আজ নাকি জরুরি মিটিং। হ্যাঁ, ঠিক শুনেছিস। তাহলে আমি মিটিং এর প্রস্তুতি নিয়ে নেই। না, আর দরকার নেই। আরমান আছে, তোর সবটা সামলে নেবে। তুই নিশ্চিত হয়ে বস। কেন বাবা, আমার কি মিটিং এর অংশগ্রহণ করার কোনো অধিকার নেই নাকি? কি সব বকছিস? তোর অধিকার থাকবে না কেন? আরমান সবটা ভালোভাবে সামলে নেয়। তাই আমার মনে হয় মিটিংটা আরমানের করাই উচিত। আরমান বিজনেস সম্পর্কে বেশি ভালো জানে। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো। এই বলে ইতির বাবা কেবিন রুম থেকে চলে গেলেন। আরমান চুপচাপ চেয়ারের উপরে বসা। ইতি একটু রেগে চোখে তার দিকে তাকালো, কেননা আরমান অ্যাক্টিং এর সাথে এদিকে আগে জানায়নি। কিন্তু বাস্তবে তো আরমান নিজেও জানতো না যে আজ একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। সে অফিসে এসে জানতে পেরেছে। আমার মনে হয় আমার বাবা আমার চেয়ে তোমাকে বেশি ভালোবাসে। কি সব বলছেন? এটা কি কখনো হয়? নিজের সন্তানের চেয়ে অন্যকে কখনোই বেশি ভালোবাসা যায় না। আমার তো মাঝে মাঝে এটাই মনে হয়। আপনার এইসব ভাবনা নিয়ে আমার আর কিছুই বলার নেই। আজ 3 মাস যাবত আমাদের বিয়ে হয়েছে। যদিও আমি তোমার সিনিয়র, কিন্তু তুমি যদি সব সময় আমাকে আপনি আপনি করে বলো, তাহলে অফিসের লোকজন কি বলবে? আমাদের ফ্রেন্ডসরা তোমার সাথে দেখা করতে চায়। আমাদের সামনেও যদি তুমি আমার সাথে আপনি আপনি করো, ওরা কি মনে করবে? তুমি তোমার এই অভ্যাসকে বদলাও। হুট করে তো আর অভ্যাস বদলানো যায় না। আমি চেষ্টা করব। আচ্ছা, মিটিং শেষে আমাকে কল করো। আমার বান্ধবীরা তোমার সাথে দেখা করবে, আর ওরা পাশেই এক রেস্টুরেন্টে আছে। আমি গেলাম, তুমি কাজ শেষ করে আসো। আচ্ছা। ভুলেও আমাকে আপনি করে বলবে না, আমার নাম ধরে বলবে প্লিজ। ওকে, ফাইন। ইতি চলে গেল। আরমান অফিসের সব কাজ সুন্দরভাবে শেষ করে নিল। ইতি অনেক রাগী, তবে আরমান এসবে অভ্যস্ত হয়ে গেছে। এই 3 মাসে সে ইতির সম্পর্কে অনেক কিছু জেনেছে। ইতির পছন্দ অপছন্দ সম্পর্কে আরমানের জানা আছে। তো সব কাজ শেষে ইতির বান্ধবীর সাথে দেখা করতে চলে যায় আরমান। ইতির 2জন বেস্ট ফ্রেন্ড এসেছে, নাম সাইরা আর পূজা। আরমান গিয়ে তাদের হাই হ্যালো করলো। একসাথে সবাই এক টেবিলে বসলো। বাহ ইতি, তুই তো জিতেছিস। ভাইয়া তো বেশ হ্যান্ডসাম। ও রিয়েলি? আর আমি কি সুন্দর না? হ্যাঁ, অবশ্যই তুই সুন্দর। তুই তো আমাদের কলেজের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে ছিলি। সেটা কি আর আমরা ভুলি নাকি বল? বাদ দে তো, ওইগুলো তোরা কি খাবি বল, অর্ডার দে। ভাইয়াকে জিজ্ঞেস করে কি খাবে? ভাইয়া আজকে যা খাবে আমরা তাই খাবো। ইতি আরমানকে জিজ্ঞেস করলো, তুমি কি খাবে বলো? আপনি মানে তুমি যা ভালো মনে করো অর্ডার দাও। আচ্ছা, আমি অর্ডার দিচ্ছি। ওকে। তো ভাইয়া এখন কি করছেন? আরমান বাবার বিজনেস সামলাচ্ছে এখন। ওমা, তাই নাকি? ভাইয়া তো তাহলে অনেক গুণের। হ্যাঁ, মাশাল্লাহ, ওর অনেক গুণ, সবটা সুন্দর করে সামলে নেয়। ইতির মুখে প্রথম নিজেকে নিয়ে প্রশংসা শুনে তো আরমান অবাক হলো। আসলে ইতি তাকে নিয়ে কথা বলছে আরমান কখনো ভাবেনি, কখনো চিন্তাই করতে পারেনি। অনেকক্ষণ সবাই কথা বলার পর সাইরা বলল, অনেক তো গল্প করলাম, এখন ইতি আর ভাইয়ার কয়েকটি পিক তুলে দেই তো। ওরা নতুন কাপড়। আরে না, ছবি তুলে কি হবে? উফ, আয় তো তুলে দিই। এই বলে আরমান আর ইতিকে একসাথে দাঁড়াতে বলল সাইরা। ইতি ও আরমানের অনেকটা কাছে চলে গেল। আরমানের হাত হলো। আরমান অবাক হয়ে ইতির দিকে তাকালো। এই 3 মাসে এই প্রথমবার ইতি আরমানকে স্পর্শ করলো, তাও আবার নিচ থেকে। তারপর সাইরা তাদের সুন্দর সুন্দর ছবি তুলে দিয়ে বলল, দেখ তো তোদের কত মানায়, কি সুন্দর জুটি, দেখলেই ভালো লাগে। হয়েছে, আর প্রশংসা করতে হবে না, চল খেয়ে নে। হ্যাঁ চল। সবাই খাওয়া দাওয়া শেষ করে নিল। তারপর আরমান আর ইতি
ইতির বান্ধবীদের বিদায় জানিয়ে বাসায় চলে গেল। আজ আরমান বেশ ক্লান্ত, তাই রুমে গিয়ে সে শুয়ে পড়ে। আরমান এই 3 মাস ধরে সোফার মধ্যে ঘুমায় আর ইতি বিছানায়। দুজনের মধ্যে বেশ স্পেস, খাওয়া দাওয়া, ঘুমানোর কোনো কিছুই তারা একসাথে করে না। ইতি আরমানের সাথে কথা বলবে ভেবে ফ্রেশ হয়ে রুমে ঢুকতে দেখে আরমান ঘুমিয়ে আছে। ইতি মনে মনে বলতে থাকে, কি আজব লোকটা, কথা না বলেই ঘুমিয়ে গেল। আমি যে সকালবেলা একটা কথা বললাম সেটার কোনো গুরুত্বই দিল না। আরমানের দিনকাল ভালোই কাটছে এভাবেই। সকালবেলা ঘুম থেকে উঠে আরমান নিজেই ব্রেকফাস্ট করে তৈরি হয়ে অফিসে চলে যায়। ইতি ঘুমিয়েছিল, ইতিকে ডিস্টার্ব করে না। ইতি যখন ঘুম থেকে উঠে দেখে যে আরমান বাসায় নেই, তখন সে ভীষণ রেগে যায়। কালকে থেকে সে আরমানের সাথে কথা বলতে চাইছে, কিন্তু কোনো সুযোগ পাচ্ছে না। ইতি আরমানকে কল করে আরমান কাজে ব্যস্ত থাকার কারণে কল রিসিভ করতে পারে না। কিছুক্ষণ পর ইতি আবার কল করলে আরমান রিসিভ করে। জি বলেন, বলো। তুমি কি আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ? একই বাসায় থাকি অথচ তোমার সাথে আমার কথাই হচ্ছে না। আমি পালিয়ে বেড়াবো কেন? কালকে তো আমরা কথা বললাম। আমি যা বলেছি তুমি কি বোঝোনি? আমি কাল সকালে তোমাকে যে কথাগুলো বলেছি সেগুলো কোনো মজা ছিল না। আমিও তো বলে দিয়েছিলাম আমার দ্বারা ওসব সম্ভব না। আর আমি যখন কাগজে সাইন করেছিলাম তখন তো এরকম কোনো শর্ত দেইনি, তাহলে কেন পালন করব? বাহ, তুমি এখন শর্ত দেখাচ্ছ আমাকে? আমি যা বলবো তাই তো হবে নাকি? আমার বাচ্চা চাই মানে চাই। তুমি কি আমার সাথে এই নাটক কন্টিনিউ করবে নাকি না? তুমি যদি সত্যি বাচ্চা চাও, একটা সুন্দর সংসার করতে চাও, তাহলে আমি তোমার সাথে সংসার করতে রাজি। আমরা এই কাগজে কলমে বিয়েকে ভেঙে বাস্তবে চাইলেই সুন্দরভাবে থাকতে পারি। তখন তুমি তোমার বাবার সম্পত্তিও পাবে আর একটা সুখের সংসার পাবে। আমি তো তোমাকে বলিনি যে আমার একটা সুখের সংসার দরকার। আমার বাবার সম্পত্তি দরকার, আর সেটার জন্য যা যা করা দরকার আমি করব। ঠিক আছে, আমি তোমাকে ভাবার সুযোগ দিলাম। যদি আমার সাথে ভালোভাবে সংসার করতে চাও তাহলে আমি রাজি। আমি মোটেও রাজি না। এটা শুধু একটা কন্ট্যাক্ট ম্যারেজ। আমি তোমাকে স্বামী হিসেবে মানি না। ইতির মুখে বারবার এই কথা শুনে আরমান কেন যেন নিজের অজান্তেই বেশ কষ্ট পায়। ইতির প্রতি তার যে একটা মায়া আছে, সেই মায়া ইতির আরমানের প্রতি নেই। এই 3 মাসে ইতির প্রতি আরমানের একটা আলাদা রকম মায়া জন্মেছে। আরমান আর কিছু না বলে কল কেটে দিল। সে আর কি বা উত্তর দেবে ইতিকে? কেননা ইতিকে বোঝানো এত সহজ ব্যাপার না। আরমান যখন মাথায় হাত দিয়ে নানা রকম চিন্তা করছিল, তখনই তার কেবিন রুমে তার বেস্ট ফ্রেন্ডের আগমন। তার বেস্ট ফ্রেন্ড শিহাব। কিরে, কি ভাবছিস তুই? আরমান মাথাটা উঁচু করতেই দেখে শিহাব সামনে দাঁড়িয়ে আছে। কিরে, তুই কখন আসলি? আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি। ও মা, তাই নাকি? আমি কি আসতে পারি না? আমার কি নিষেধ আছে নাকি? তোর জন্য আবার কিসের নিষেধ? তুই আমার বন্ধু, তুই যখন চাবি তখন আসতে পারবি। ও আচ্ছা, যাই হোক, তুই কি ভাবছিলি? মনে হচ্ছে তুই অনেক চিন্তিত। আসলে মোটামুটি চিন্তিত, কিন্তু এত না। দেখি কি করা যায়। আল্লাহ অবশ্যই একটা পথ দেখাবেন। হ্যাঁ বন্ধু, তুই চিন্তা করিস না। তোর যা টেনশন আছে, আমি দোয়া করি যেন সব শেষ হয়ে যায়। বাদ দে সব। তুই কেমন আছিস সেটা বল। আমি ভালো আছি। তুই তো জানিসই কদিন পর আমার বিয়ে, দাওয়াত দিতে আসলাম। তুই কিন্তু ভাবিকে নিয়ে অবশ্যই আসবি। হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, আর আমি আসবো না? অবশ্যই আসবো। আচ্ছা, তাহলে দ্রুত এসে পড়িস। কিন্তু আমাদের বাসায় কদিন থাকবি, এনজয় করবি, পান করবি, তাহলেই তো ভালো লাগবে। আর তোকে ছাড়া কি জমে নাকি? অবশ্যই আসবো বন্ধু। এখন তুই কি খাবি সেটা বল, আমি তোর জন্য কফি আনছি। আচ্ছা ঠিক আছে। শিহাব আর আরমান একই কলেজে পড়াশোনা করেছে। যদিও শিহাব দূরের অফিসে জব করে, তবু আরমানের সাথে প্রায়ই দেখা করতে আসে। আজ ইতির শরীরটা ভালো না, তাই সে অফিসে আসেনি। আরমান অফিসের কাজ শেষ করে যখন বাসায় গেল, সে দেখলো ইতি শুয়ে আছে। আরমান ইতিকে দেখে কিছু বলল না, সে নিজের মতো ফ্রেশ হয়ে নিল। খাবার টেবিলে বসতেই ইতির বাবাও আসলেন। বাবা, তুমি একা খাচ্ছ কেন? ইতি কই? বাবা, আমি আসার পর দেখলাম ও শুয়ে আছে, তাই আমি ওকে ডাকিনি। ওকে নিয়ে আসো। ও আজ সারাদিন কিচ্ছু খায়নি। সারাদিন কিছু খাইনি মানে? তুমি তো জানোই আমি বিজনেসের কাজের জন্য সারাদিন রাত বাইরে থাকি। আমি বুয়াকে কল করেছিলাম ইতির খোঁজ নেওয়ার জন্য। বুয়া বললো সারাদিন কিছু খায়নি, অসুস্থ মনে হয়। ও তাই নাকি? আমি তো জানি না। তুমি কিভাবে জানবে? তুমি তো অফিসে থাকো।
তবুও ইতিকে তোমার কল করে ওর খোঁজ খবর নেওয়া উচিত। জি বাবা, ওকে আমি ডেকে আনছি। এই বলেই আরমান ইতিকে রুমে ডাকতে গেল ইতি। ইতি, উঠো, তোমাকে বাবা ডাকছেন। ইতি কোনো সাড়া না দেওয়াতে আরমান ইতির হাত ধরে ওকে ডাকতে লাগলো। তখন ইতি জেগে উঠলো। কি হয়েছে, আমাকে জাগালে যে? তোমার বাবা তোমাকে ডাকছেন। আর তোমার কি হয়েছে, শরীর অসুস্থ নাকি? না, আমি ঠিক আছি। তুমি গিয়ে বসো, আমি আসছি। ওকে। কিছুক্ষণের মধ্যে ইতি খাবার খেতে টেবিলে এসে বসে। কি হয়েছে মা, তোকে আজ মন মরা লাগছে কেন? আর সারাদিন না খেয়ে ছিলি কেন? সকাল থেকে শরীর ভালো ছিল না, এখন ঠিক আছি বাবা। কেন, কি হয়েছিল? সকাল থেকেই বমি বমি লাগছিল। হুট করে এমন হওয়ার কারণ কি? কোনো খুশির খবর আছে নাকি? ইতির বাবা এ কথা বলতে ইতি আর আরমান দুজনের দিকে বড় বড় চোখ করে তাকায়। কেননা খুশির খবর আসা তো অসম্ভব, কেননা আরমান আর ইতির মাঝে এখনো কিছুই হয়নি। আরমান কথা ঘুরিয়ে বলল, না বাবা, এমন কিছু না। ইতিকাল অনেক উল্টাপাল্টা জিনিস খেয়েছে, তাই ওর এমন হলে চিন্তা করবেন না, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। আরমানের কথাতে ইতিও হা মিলালো। তবে ইতি এই সুযোগ কাজে লাগিয়ে মিথ্যা নাটক করতে চেয়েছিল প্রেগনেন্ট হওয়ার, কিন্তু আরমানের কারণে সে চুপ হয়ে থাকে। রাতে আরমান আর ইতি ঘুমাতে যায়। তখন ইতি বলে, বাবা কত খুশি হবে যদি আমার একটা সন্তান হয়। হ্যাঁ, খুশি তো হবেই। কিন্তু বাচ্চা কই পাবো? তুমি আবারও সেই নাটকের কথা ভাবছো, অথচ একটাবারও ভাবছো না তোমার বাবা যদি সত্যিটা জানেন কতটা কষ্ট পাবেন, কতটা ভেঙে পড়বেন ভেবেছো? আরমানের কথাগুলো শুনে ইতির মনে ধাক্কা লাগলো। সে ভাবতে লাগলো, আসলেই তো আমি কি করছি এসব বাবা যদি জেনে যান তাহলে কতটাই বা কষ্ট পাবেন। আমি তার একমাত্র সন্তান, আমি তাকে কত বড় কষ্ট দিচ্ছি। বিয়ের ব্যাপারটা না হয় একটা ভুল করেছি, কিন্তু বাচ্চা নেওয়াটা তো বেশি হয়ে যাবে। মিথ্যা বিয়ে পর্যন্ত ছিল ঠিক, কিন্তু মিথ্যা সন্তান নেওয়ার নাটক এটা আমি করতে পারি না। আমার বিবেক কি হারিয়ে গেছে? ইতিকে গম্ভীরভাবে ভাবতে দেখে বলতে লাগলো, কি ভাবছো তুমি? তুমি ঠিকই বলেছো, আমি বাড়াবাড়ি করছি। তুমি আমাকে না বোঝালে হয়তো আমি বুঝতামই না। ইতি আরমানের মনের কথা বুঝতে পেরেছে, এতেই আরমান খুশি। আরমান একটু মুচকি হাসি দিয়ে অন্য কথা বলতে লাগলো, আমি কয়েকদিনের জন্য আমার বন্ধুর বিয়ে খেতে যাব, তুমি কি আমার সাথে যেতে চাও? তোমার বন্ধুর বিয়ে? কিন্তু আমি কিভাবে যাব? আমি গেলে বিজনেস কে সামলাবে? এই কয়দিন কি বাবা সামলাতে পারবেন না? ও সরি, আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি। বাবাও ব্যস্ত, কেননা বাবা মালয়েশিয়াতে যাচ্ছেন আমার ফুপি জানের কাছে। তো বিজনেস আমাকে সামলাতে হবে। তুমি একা কিভাবে সামলাবে? তুমি তো এর আগে অফিস একা সামলাওনি। আমি সামলে নেব, তুমি চিন্তা করো না। তাহলে থাক, আমি বিয়েতে যাওয়া ক্যান্সেল করে দেই। আরে না, বোকা নাকি? তুমি যাও, কোনো প্রবলেম হলে আমি তোমাকে কল করব। তুমি শিওর তো? হ্যাঁ, আমি শিওর। ইতি আর আরমান কথা শেষ করে ঘুমিয়ে পড়লো যে যার মতো। সকালে নাস্তা করে শ্বশুর মশাইকে বিদায় জানিয়ে আরমান বেরিয়ে পড়লো তার বন্ধুর বাসার উদ্দেশ্যে। আরমান সেখানে 3 দিন থাকবে, কিন্তু ইতিকে ছাড়া তার যেতে মোটেও ভালো লাগছে না। কিন্তু কিছু করার নেই, ইতি বিজনেসের যাবতীয় কিছু অত ভালোভাবে বোঝে না। ইতি একটু চিন্তায় পড়ে যায়। আসলে সে একা কখনো বিজনেস সামলায়নি। এই প্রথম ইতি বারবার সবকিছু ওলটপালট করে ফেলেছিল। সবকিছু তার পক্ষে সুন্দরভাবে সামলানো সম্ভব ছিল না। একদিনের মধ্যেই এমন অবস্থায় তাকে পড়তে হবে সে ভাবতে পারেনি। একা সবকিছু সামাল নেওয়াটা তার পক্ষে একটু কঠিন। এর মধ্যে 2 দিন চলে যায়। ইতি তো অনেক বড় একটা ভুল করে ফেলে, এর জন্য অফিসে বেশ বড় একটা ঝামেলা তৈরি হয়। ইতিদের কোম্পানি নামে একটা কেস হয়ে যায়। কিভাবে কি হয়ে গেল এটা কিছুই বুঝতে পারছেন না। তাড়াহুড়ো করে ইতি আরমানকে কল করে। আরমান কল রিসিভ করতে ইতি ঘাবড়ে আরমানকে বলতে থাকে, অফিসে অনেক বড় সমস্যা হয়ে গেছে। আরমান, আমি কি করব? কেন, কি হয়েছে? তুমি তাড়াতাড়ি আসো। আমি ভুলে একটা ফাইলও সাইন করে ফেলেছি। এর জন্য অফিসে পুলিশ এসেছে, আর এখন আমাদের ব্যাংকের কার্ড সব অফ করে দিয়েছে। মানে কি? আচ্ছা, আমি আসছি। ইতিকে কান্না করতে দেখে আরমান বেশ চিন্তায় পড়ে যায়। সে তাড়াতাড়ি ইমার্জেন্সি বন্ধুর বাসা থেকে রওনা দেয়। অন্যদিকে ইতির অবস্থা তো বেশ খারাপ। ইতিদের বাড়িতেও কাউকে ঢুকতে দেওয়া নিষেধ। এই মুহূর্তে টাকা পয়সা সব ইতিদের নামে থাকলেও সব তাদের এখন নাগালের বাহিরে, কেননা সব ব্লক করে দেওয়া হয়েছে। কেননা ইতিদের অফিসে নাকি বিশাল সমস্যা দ্বারা হয়েছে। এখন বর্তমানে ইতি কোনো টাকা পয়সা কি নিজের বাসা তো ইউজ করতে পারবে না। ইতি তার বাবাকেও সবটা জানিয়ে দেয়। মা, তুই চিন্তা করিস না, আমি সামলে নিব। আমি কালকেই আসছি দেশে। তুই আরমানকে নিয়ে বর্তমান কোনো এক হোটেলে থাক, আমি
সব ম্যানেজ করে নিব। তুই এসব নিয়ে ভাবিস না মা। বাবা, আমার জন্য কত বড় ঝামেলা হয়ে গেল, তোমার কত বড় বিপদ হয়ে গেল। সরি বাবা। সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। এর মধ্যেই আরমান পৌঁছে যায় অফিসে। পুলিশদের আরমান অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা কিছুই বোঝে না। তারা জানায় এখন ইতিদের ব্যাংক কার্ড সহ সব অফ আছে, যাচাই বাছাই এরপর তারা জানাতে পারবে। এই বলে পুলিশ চলে যায়। আর ইতি চেয়ারে বসে পড়ে কান্না করতে করতে। তখন আরমান ইতিকে সান্ত্বনা দেয়, বলে, চলো আমি আর তুমি আমাদের বাসায় যাব। মানে? আমার বাবার বাসায়, আমাদের গ্রামের বাড়িতে। চলো, আমি জানি সেখানে তুষার মানিয়ে নিতে কষ্ট হবে, কিন্তু কোনো সমস্যা নেই। যতদিন থাকবে একটু কষ্ট হলেও শান্তিতে থাকবে, সব চিন্তা থেকে দূরে। কিন্তু আমি তো কখনো গ্রামে যাইনি, সবার সাথে কিভাবে মানিয়ে নিব? সমস্যা নেই, আমাদের বাসার সবাই অনেক মিশুক। তুমি চলো আমার সাথে। তোমার বাবা মাকে কি বলবে? বলবো আমরা ঘুরতে যাচ্ছি, তুমি যাবে আমার বাসায়। হ্যাঁ চলো, এসব থেকে দূরে যাওয়াই ভালো। আর বাবা তো কাল আসবেনই, সব তিনি মানিয়ে নেবেন। হ্যাঁ চলো। আরমান আর ইতি ভাবলো এই রাতেই তারা গ্রামের উদ্দেশ্যে রওনা দিবে, তাহলে সকালেই ওরা পৌঁছে যাবে। তাই তারা বাসের টিকিট কেটে আরমানের বাসার দিকে রওনা দিল। ইতি অনেক চিন্তিত, কিন্তু সে জানে তার বাসার সব সামলে নিবে। তবুও চিন্তা হচ্ছে। এসব ভাবতে ভাবতে ইতি ঘুমিয়ে যায় আরমানের কাঁধে। সারা রাত আরমানের কাঁধেই ঘুমিয়েই থাকে ইতি। তারপর তারা পৌঁছে যায়। আরমান তার বাসার মেইন দরজা ধাক্কা দিলে রিদি এসে খুলেই দেখে তার সামনে ভাইয়া আর ভাবি। রিদি তো খুশিতে ভাইকে জড়িয়ে ধরে আর ইতিকে সালাম জানায়। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ভাইয়া ভাবি, তোমরা ভেতরে আসো, আমি মাকে ডাকছি। রিদি ছাদে দৌড়ে গিয়ে তার মাকে ডেকে আনলো। তাড়াহুড়ো করে আরমানের মা নিচে নেমে আসলেন। নিজের ছেলে আর ছেলের বউকে সামনে এসে আরমানকে জড়িয়ে ধরলেন। তিনি আর ইতিতে তাকে সালাম দিলেন। তুই যে বৌমাকে নিয়ে আসবি, আমাকে একটা বারও তো বললি না। বৌমা প্রথমেই বাসাতে এসেছে, আমি কোনো আয়োজন করিনি। আরে না, কোনো সমস্যা নেই। সমস্যা আছে, আমার ছেলের বউ এসেছে বলে কথা। যাও যাও বৌমা, তুমি বসো। এই দিদি, যা শরবত বানিয়ে নিয়ে আয়। আচ্ছা মা, যাচ্ছি। রিদি চলে গেল। আরমান আর ইতি বসলো। আরমানের মা ইতির পাশে বসলেন। মাশাআল্লাহ, আমাদের বৌমা কত সুন্দর। আরমানের মুখে কথা শুনে ইতি মুচকি হেসে দেয়। ইতি যদিও অনেক রাগী, তবে বড়দের সাথে তার ব্যবহার অনেক ভালো। কখনো সে কারোর সাথে বেয়াদবি করে না। আর এই বাসায় আসার পর আরমানের মাকে তার অনেক ভালো লেগেছে। যেহেতু তার নিজের কোনো মা নেই, কিছুক্ষণের মধ্যে আরমানের চাচি আর আরমানের চাচাতো বোন রামিসাও হাজির। চাচিকে দেখে আরমান সালাম জানিয়ে কাছে গেলে তার চাচি কোনো জবাব দেয় না। ইতিও সালাম জানায়। বাহ, তোমরা যে আসবে আমরা তো জানি না। আসলে চাচিমা নিজেও জানতেন না আমি সবাইকে না বলে এসেছি। তো বউকে দেখি নিয়ে এসেছো, মেয়ে তো বেশ সুন্দরী। জি চাচি। আরমানের চাচি আরমানের উপর একটু রাগী, কেননা তার মেয়ে রামিসার সাথে আরমানের বিয়ের কথা ছিল না। আচ্ছা আরমান, তোরা তো রুমে যা, দিদি সেখানে শরবত নিয়ে আসবে। আচ্ছা মা। আরমানের দিকে নিজের রুমে নিয়ে গেল। এই প্রথমবার ইতি আরমানের বাসায় আর আরমানের রুমে আসলো। রুমে ঢুকতে ইতি বিছানায় বসলো। তোমার মা অনেক ভালো, সবাই কত মিশুক। হ্যাঁ, বাসার সবাই অনেক মিশুক। রিদি তো আরো জ্বালাবে তোমাকে, তুমি একটু ওর থেকে সাবধানেই থেকো। আরে না, কোনো সমস্যা নেই। আরমানের মা কি রেখে কি করবে বুঝতে পারছে না। বৌমা প্রথমবার বাসায় এসেছে, তাই সে আরমানের বাবাকে কল করলেন। শুনছো? হ্যাঁ বলো। তোমার ছেলে আর ওর বউ এসেছে, বাজার থেকে ভালো মন্দ কিছু কিনে আনো, আমার রান্না বান্না করা লাগবে। বৌমা প্রথম এসেছে বলে কথা। ও মা, তাই নাকি? কখন আসলো ওরা? একটু আগেই এসেছে, তুমি তাড়াতাড়ি বাজার করে বাসায় আসো। আমি আসছি। এই বলে আরমানের মা কল রেখে দিতেই রিদি শরবত আর নাস্তা নিয়ে আরমানের রুমে আসলো। এই নাও ভাইয়া ভাবি, খেয়ে নাও। ইতি রিদিকে তার পাশে বসতে বলল। ভাবি, তুমি দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দরী। ইতি মুচকি হাসি দিয়ে বলল, তুমিও সুন্দর। তুমি আর ভাইয়া এখানেই থেকে যাও, বাড়িটা কেমন খালি খালি লাগে। তুমি আর ভাইয়া থাকলে অনেক ভালো হবে। হ্যাঁ, দেখা যাক।
ইতি হৃদিকে কেন অনেক ভালো লেগেছে। ইতির মিশুক মানুষ অনেক পছন্দ, কেননা সে মিশুক প্রকৃতির মেয়ে। সে তার বাবার সম্পদের জন্য কন্ট্রাক্ট ম্যারেজ করেছে ঠিকই, কিন্তু তার ভিতরে মন মানসিকতা অন্য মেয়েদের মতো অহংকারী না। অন্যদিকে আরমানের মা কি রেখে কি করবেন হুঁশ নেই। সব গুছিয়ে তিনি রান্না শুরু করে দিলেন। তারপরে রান্নাঘরে আরমানের চাচি আসলেন। বাহ, ভালোই তো আয়োজন শুরু করেছো দেখি। জি ভাবি, এই প্রথম আরমান ওর বউকে নিয়ে এই বাসায় এসেছে, তাই ভাবলাম ভালো কিছু রান্না করি। হ্যাঁ, করো করো, তোমার ছেলের বউ বলে কথা। ভাবি আসলে জানি আপনি রাগ। ধুর, কিসের রাগ? আমার মেয়েকে তোমরা নিজের ছেলের বউ বানাও, তাতে কি আমার রাগ হবে নাকি? ভাবি জানেনই তো, আরমান হুট করে বিয়ে করেছে, আমরা জানতাম না। ছেলে হুট করে বিয়ে করেছে আর তোমরা সেই খুশিতে আত্মহারা। বাহ! আরমানের মা কোনো উত্তর না দিয়ে নিজের কাজ করতে লাগলেন। তখনই আরমানের চাচি আবারও বলে উঠলেন, ছেলে কিভাবে এই মেয়েকে পটালো? মেয়ে তো সুন্দরী, ধনী পরিবারের মেয়ে মনে হয়। ভাবি এসব কি বলছেন? আমার ছেলে পটাতে যাবে? আমার জানা মতে তো দুইজন দুইজনকে পছন্দ করে বিয়ে করেছে। কে জানে আসল কাহিনী কি? আর শহরের মেয়েদের দিয়ে কি কোনো বিশ্বাস আছে নাকি? কখন মদ ঘুরিয়ে ফেলে কে জানে। কি সব বলছেন ভাবি? আমি চাই আমার ছেলের সংসার সুখের হোক। জি, আমিও তো চাই নাকি, আমি কারো খারাপ চাই না ভাবি। আরমানের চাচির বলা কথাগুলো আরমানের মন খারাপ লাগে। আরমানের মারও মন খারাপ লাগে, তো বসে কিছু না বলে কাজ করে। এদিকে আরমানের বাবা বাজার থেকে যাবতীয় জিনিস নিয়ে আসলেন। আরমান আর ইতি আরমানের বাবার সাথে দেখা করলেন। রান্নাবান্না শেষে সবাই একসাথে খেতে বসলো। যাক বাবা, তোরা এসেছিস, বাড়িটা আজ ভরা ভরা লাগছে। হ্যাঁ বাবা। এবার অনেক দিন থেকে যা, পারলে তো বৌমাকেও রেখে যা। দেখি বাবা কি করা যায়। আরে বৌমা, তুমি তো কিছুই খাচ্ছ না। না আন্টি, আমি ঠিক আছি, অনেক খেয়েছি। আরে আন্টি না, বোকা মেয়ে, মা বলো। আরমান যেভাবে আমাকে মা বলে তুমিও বলবে। হ্যাঁ ভাবি, তুমি মাকে মা বলেই ডাকো। ইতি এই কথা শুনে অনেক খুশি হয়ে গেল। এই প্রথম মা ডাকার মতো কাউকে সে পেয়েছে। বাস্তব জীবনে তার মা নেই। আরমানের মাকে মা ডেকে তার শান্তি মিলবে। ইতি খুশি মনে আরমানের মাকে মা ডাকতে লাগলো। আরমানও ইতির এই মিশুক স্বভাব অনেক ভালো লাগলো। ভাবি আর ভাইয়া, আমরা খাওয়া দাওয়া শেষে একটু ঘুরতে যাবো, ঠিক আছে? এই কি সব বলছিস? ওরা এত দূর থেকে এসেছে, একটু বিশ্রাম নিবে, আর তুই ওদের জ্বালাতন করছিস? না মা, আমরা একদমই ক্লান্ত না। হ্যাঁ রিদি, আমরা ঘুরতে যাব, আর আমিও আমার গ্রাম এলাকা ঘুরে দেখার অনেক ইচ্ছে। আচ্ছা। খাওয়া দাওয়ার পর আরমান আর ইতি রুমে যায়। আরমান ইতিকে প্রশ্ন করে যে, তোমার বাবা ফোন করেছিল? বাবা অফিসের সবকিছু সামলে নিচ্ছে, তোমাকে চিন্তা করতে না করেছেন? বাবা আছে দেখেই সব সামনে নিচ্ছে। আমার বোকামের কারণে বাবার কত লস হয়ে গেল। আসলেই কিছু করার নেই, বিপদ তো আর বলে আসে না। হ্যাঁ, সবকিছু ঠিক হতে একটু সময় লাগবে। আচ্ছা তুমি রেস্ট নাও, জার্নি করেছো, তুমি তো ক্লান্ত। আপনার আমি মোটেও ক্লান্ত না দিদি। দিদি বলেছি বাহিরে ঘুরতে যাবে, আমি তৈরি হয়ে নিই। তুমি শিওর বাইরে ঘুরতে যেতে পারবে? তোমার ক্লান্ত লাগছে না? না, ক্লান্ত লাগছে না। আর এই এমনিও গ্রাম এলাকায় ঘুরে দেখা আমার অনেক ইচ্ছে। আচ্ছা তুমি তৈরি হও না, আমি রীতিকে ডেকে আনছি। আরমান ইতি আর ইতি বিকেল বেলা গ্রামের সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যায়। গ্রামের পরিবেশ যে এত মনোমুগ্ধকর, মুগ্ধতায় ঘেরা, সেটা ইতি জানা ছিল না। চারপাশের পরিবেশ ইতিকে মুগ্ধ করে দেয়। এত ফ্রেশ আবহাওয়া, চারপাশ কি সুন্দর। এখানে থাকলে জীবনের সব চিন্তা চলে যাবে। সব জায়গায় ঘুরে ইতির বেশ ভালো লাগলো। আরমান ভেবেছিল ইতির এসব পছন্দ হবে না, কেননা সে শহরে বড় হয়েছে, শহরের পরিবেশটাই তার চেনা। এমনই সে অনেক ধনী পরিবারের মেয়ে। কিন্তু আরমানের ধারণা একদমই ভুল ছিল। ইতি যতই শহরে বড় হোক না কেন, এই গ্রামে সে অনেক ভালো লেগেছে। আর বিশেষ করে আরমানের মা বাবাকে আর ইতিকে ইতির অনেক ভালো লেগেছে। ঘোরাঘুরি শেষে তারা বাসায় গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে ইতি আর আরমান রুমে গেল। আমি একটু ফ্রেশ হয়ে নিই। আচ্ছা কিছু লাগলে আমাকে জানিও। আচ্ছা ঠিক আছে। রামিসা শুধু গা জ্বলছে, কেননা তার কাছে মনে হচ্ছে এই ইতি তার আর আরমানের মাঝে উড়ে এসে জুড়ে বসেছে। রামিসা পিচ্চিকাল থেকে আরমানকে অনেক পছন্দ করত, এমনকি সে এখনো আরমানকে আগের মতোই পছন্দ করে। সে সবসময় চাইতো আরমান যেন তার জামাই হয়ে তবে কি হয়ে গেল, এখন আরমান অন্য কারো বর। কিন্তু রামিসাও কম না, সুযোগ খুঁজছিল আরমানের সাথে কথা বলার। আরমান যখন ছাদে বসে একটু চা খাচ্ছিল, তখন আরমানের পিছু পিছু রামিসাও ছাদে চলে যায়। আরমান পেছন ঘুরতেই রামিসাকে দেখে চমকে বলে, বাপরে, আমাকে তো ভয় পাইয়ে দিয়েছিলে।
আমাকে দেখে তোমার ভয় পাওয়ারই কথা। মানে কি বুঝলাম না? তুমি বুঝবেও না আমাকে, তুমি সারা জীবন বুঝোনি, আজকে বুঝবে। মানে কি বলতে চাইছিস? সারাটা দিন যে আমার মন খারাপ খেয়াল করছো? তোর মন খারাপ আমি খেয়াল করতে যাব কেন? এটাও কথা, তোমার তো এখন বউ আছে। কি বলতে চাইছিস সরাসরি বল। এত ঘুরাচ্ছিস কেন? সেই ছোটবেলা থেকে আমি তোমাকে পছন্দ করি, সেটা তো একবারও খেয়াল করলে না, অথচ শহরে গিয়ে মন বদলে নিলে, বড়লোক সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে নিলে। আমার কথা কি একটা বারও ভাবলে না? এসব কি বলছিস? পাগল হয়েছিস? আর আমি কি তোকে কখনো পছন্দ করতাম নাকি? তোকে আমি আমার ছোট বোনের মতো দেখতাম। এখন কেন কথা ঘোরাচ্ছ? ছোটবেলা থেকেই তো আমাদের বিয়ের কথা চলছিল, তখন তো কখনো অমত দাওনি। শহরে গিয়ে যখন নতুন মেয়ে পছন্দ হলো, তখন তোমার কথা ঘুরে গেল। চুপ কর, আমার কোনো কথা ঘুরাইনি। আমি আগে কখনো অমত জানাইনি, ঠিক আছে? কিন্তু আমি কখনো এটাও বলিনি যে আমি তোকে বিয়ে করব। আর কত মিথ্যা কথা বলবে? আমি জানি তুমি আমাকে পছন্দ করতে। কি সব বাচ্চামো কথা রেখে চলে যায় এখান থেকে। চলে যাওয়ার জন্য তো আসিনি আমি। আমার মনে হয় তুমি ওই মেয়েটার সাথে সুখী নও। তোমার সাথে ওই মেয়েকে একদমই মানায় না। কি যেন নাম, ইতি। চুপ কর, সম্পর্কে তোর ভাবি হয়, ওকে নিয়ে কি সব বলছিস? আমি এসেছি আজ একদিনও হয়নি আর তুই বলছিস আমি ওর সাথে সুখে নেই। কারো মুখ দেখলেই বলে দেই আমি তাদের মাঝে কি চলছে। শোনো, আমি কি বলি, তুমি ওই মেয়েকে ছেড়ে দাও, বিয়ের তো বেশি দিন হয়নি। চুপ কর, অনেক সহ্য করেছি তোর কথা। যা এখান থেকে বলছি, সর আর চোখের সামনে থেকে। ছাদের ওপাশ আড়াল থেকে ইতি রামিসার বলা প্রত্যেকটি কথা শুনে ফেলে, কেননা যখন রামিসা ছাদের দিকে উঠছিল তখন ইতি ফ্রেশ হয়ে মাত্র বাহির থেকে বের হয়। তখন রামিসাকে সে ছাদে যেতে দেখে, রামিসার পিছু পিছু যায়। আর তখন থেকে রামিসা আরমানের বলা প্রত্যেকটা কথা ইতি শুনে ফেলে। ইতিকে যেন কেউ না দেখে, তাই ইতি সেখান থেকে চুপচাপ চলে যায়। এদিকে রামিসার কথায় আরমান প্রায় অনেক বিরক্ত। আরমান আর পারে না, সেও রুমে চলে যায়। গিয়ে দেখে বিছানার উপরে ইতি বসে আছে। কি করছো? ঘুমাবে না? হ্যাঁ, কিন্তু কিভাবে? মানে? তোমার রুমে সোফা নেই, তুমি কই ঘুমাবে? আর আমি বা কোথায় ঘুমাবো? আরে সমস্যা নেই, আমি রিদিকে বলে নিচে ফ্লোরে বিছানা করে নেই। আরে না, পাগল হয়েছো? রিদিকে নিচে বিছানা করতে বললে ও কি ভাববে? ও হ্যাঁ, আসলেই তো। আচ্ছা চলো একই বিছানায় ঘুমাই, মাঝে বালিশ রেখে, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে। এই প্রথম ইতি আর আরমান একই সাথে একই বিছানায় ঘুমাবে। এর আগে তারা কখনো একসাথে ঘুমায়নি। ইতি শুয়ে পড়ে আর আরমানের তো বেশ ভালো লাগছে, কেননা সে মনে মনে ইতিকে পছন্দ করে। যদিও ইতি করে না, তবু আরমান ইতির ভালো চায়। আরমান চায় ইতি ধীরে ধীরে তাকে বুঝুক। ইতি অপরদিকে ঘুরে ভাবতে থাকে আরমান আর রামিসার কথা। সেভাবে আরমান চাইলেই রামিসার সাথে থাকতে পারে বা রামিসাকে আশা দিতে পারে, কিন্তু আরমান মোটেও এমনটি করেনি। উল্টো রামিসাকে কথা শুনিয়েছে। ইতির আরমানের এসব ব্যবহার অনেক ভালো লেগেছে। আরমান চাইলেই রামিসাকে সত্যটা বলে দিতে পারত, কিন্তু সে বলেনি। এসব ভাবতে ভাবতে ইতি ঘুমিয়ে পড়ে। সকালে আরমান ওঠার আগে ইতি উঠে আরমানের মায়ের কাছে যায়। মা, আপনার কোনো সাহায্য লাগলে আমাকে বলুন। না মা, তুমি রেস্ট নাও, আমি সব করে নিব। আরে না মা, আমি রেস্ট নিয়েছি, আপনি বলেন আমার কি করতে হবে। আচ্ছা মা, তাহলে তুমি আমাকে সবজিগুলো কেটে দাও। ইতি টুকটাক সব কাজে পারে, কিন্তু বটিতে সবজি এই প্রথম সে কাটবে, কেননা বাসায় সে ছুরি দিয়ে সবজি কাটাকাটি করে। বটি দিয়ে ধীরে ধীরে সে সবটা সবজিই কাটে, কিন্তু হুট করে হাত ছিটকে বটিতে লেগে তার হাত কেটে যায়। আরমান এবার দৌড়ে আসেন। হাই আল্লাহ, এটা কি হলো? হাত থেকে তো রক্ত বের হচ্ছে। ওঠো মা, ওঠো, এখানে এসে বসো। এদিকে চেয়ারে বসিয়ে আরমানের মা তাড়াতাড়ি আরমানকে ডেকে আনলেন। কি হয়েছে মা? দেখ না, বৌমার হাতটা কেটে গেছে, রক্ত বের হচ্ছে অনেক। কি বলছো? কিভাবে হাত কাটলো? আগে আয় তুই। আরমান এসে ইতির হাত ধরে দেখলো অনেকটাই রক্ত বের হচ্ছে। ইতিকে রুমে নিয়ে গিয়ে আরমান ইতির হাত ব্যান্ডেজ করে দিল। সাবধানে কাজ করতে পারো না? আর তুমি কেন রান্নাঘরে গিয়েছো? আমি তো মাকে একটু সাহায্য করতে গেছিলাম। সাহায্য করতে গিয়ে তো নিজেই হাত কেটে বসে রইলে। দেখো তো কত রক্ত পড়েছে। মানুষ একটু সাবধানে কাজ করে নাকি? কে জানতো কেটে যাবে। আচ্ছা বাদ দাও, তুমি বসো, রেস্ট নাও।
অন্যদিকে রামেশ্বর মারত আর খেদে কাজ নেই, অমনি আরমানের মাকে কথা শোনানো শুরু করে দিয়েছেন। বাপরে, কেমন বউ! একদিনই সবজি কাটতে এসে হাত কেটে ফেলে, কাজ পারে না নাকি? মেয়েটা তো আর ইচ্ছে করে হাতটা কাটেনি ভাবি। কে জানে আসল কাহিনী কি? সামান্য সবজি কাটতে পারে না, সে আবার কি সংসার করবে? ভাবি, মানুষ মাত্রই ভুল, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ও শহরের মেয়ে, গ্রামে মানিয়ে নিতে তো ওর সময় লাগবে। আমাদের রামিসা তো সব জায়গায় মানিয়ে নিতে পারে, একদিন আর 2 দিন লাগে না ভাবি, বুঝলেন? আচ্ছা ভাবি, রান্না চুলাই, আমি দেখে আসি। এই বলে আরমানের মা চলে গেলেন। রামেশ্বর মা সারাদিনই আরমানের মাকে যা পারেন শোনাতে থাকেন, কিন্তু আরমানের মা এসব একদমই কান দিতে চায় না। দুপুরবেলা খাবার খেতে যাওয়ার সময় আরমান ইতিকে বলে, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। তোমার হাত ভালো না, আমি খাওয়াই দেই। তুমি খাওয়াই দেবে? তো কে খাওয়াই দিবে? তুমি বসো, আমি আসছি। এই বলে আরমান ইতির জন্য খাবার নিয়ে আসলো আর ইতিকে খাওয়া দিল। এই প্রথম ইতি কারো হাতে খাচ্ছে, আর আরমানও এই প্রথম ইতিকে এত সযত্নে ইতিকে খাইয়ে দিচ্ছে। আরমানের এমন কেয়ার পেয়ে ইতিও অনেক ভালো লাগছে। ইতি খেয়াল করে বুঝতে পারে আরমানের বাসায় এসে আরমানের কেয়ারটা ভালোভাবে বুঝতে পেরেছে। এর আগে সে সব খেয়াল না করলেও এখন সবই খেয়াল করে। দাঁড়াও 1 মিনিট, বাবা কল করছেন। আচ্ছা, তুমি আগে কথা বলে নাও। ইতি তার বাবার কল রিসিভ করলেন। মা, কেমন আছিস তুই? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি মা। বাবা, অফিসের ঝামেলাটা কি ঠিক হয়েছে? আরে তুই প্যারা নিস না, আর সব ঠিক করে ফেলবো। আমার বন্ধু সে উকিল, সে বলেছে অফিসের ঝামেলা শীঘ্রই ঠিক হয়ে যাবে, তেমন কোনো সমস্যা নেই। যাক, শুনে ভালো লাগলো। সরি বাবা, আমার জন্য তোমার এত ঝামেলা সহ্য করা লাগছে। আরে বোকা, এগুলো কোনো ব্যাপারই না, বিজনেস করলে টুকটাক ঝামেলা হয়। তুই কি করছিস? আরমানের বাসায় নিজেকে মানাতে কষ্ট হচ্ছে নাকি? আরে না বাবা, এখানে সবাই অনেক ভালো, আমি অনেক ভালো আছি। তুমি কোথায় আছো এখন? আমি আমার বন্ধুর বাসায় আছি। ও আমাকে হোটেলে থাকতে দিবে নাকি? জোর করেই ওর বাসায় নিয়ে এসেছে। যাক বাবা, ভালো হয়েছে, সাবধানে থেকো। তুইও সাবধানে থাকিস, আরমানের খেয়াল রাখিস। বাবার মুখে এই কথা শুনে ইতি মনে মনে ভাবতে লাগে, আমি আরমান আর কি না বা খেয়াল রাখবো, উল্টো সে আমার খেয়াল রাখছে। কথা শেষে কল কেটে ইতি আরমানের পাশে এসে বসে খাওয়া শেষ করে। বাবা কি বললেন? সব ঝামেলা নাকি ঠিক হয়ে যাবে, চিন্তা করতে মানা করেছেন। আচ্ছা, যাক ভালো। তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ কেন? এই যে আমার মা বাবার বোনের সাথে এত সুন্দরভাবে মানিয়ে নেওয়ার জন্য। এখানে ধন্যবাদের কি আছে? সত্যি বলতে তোমার মা বাবা বোনকে আমার ভীষণ ভালো লেগেছে। তারা সবাই অনেক মিশুক, আর তোমার মাও আমার নিজের মায়ের মতো। ইতির মুখে এসব কথা শুনে আরমানের অনেক ভালো লাগে। যাকে অবশেষে আরমানের পরিবারকে তো অন্তত ইতি ভালোবাসে। হৃদের সাথে আড্ডা দিয়ে খুনসুটি করে ইতি সারাদিন চলে যায়। আজও রাতে ইতি আর আরমান একসাথে ঘুমায়। হুট করে ইতি রাতে আরমানকে ডাকে, এই যে ওঠো। কি হয়েছে এত রাতে? আমি অফিসে যাব, কিন্তু একা যেতে ভয় লাগছে, আমার সাথে চলো। আচ্ছা চলো। ইতি মোবাইলে ফ্লাশ জ্বালিয়ে আরমানকে নিয়ে বাহিরে গেল। গ্রাম অঞ্চলের ওয়াশরুমগুলো সাধারণত বাসার বাহিরে থাকে, তাই রাতে ইতির ভয় লেগেছে। আরমান দাঁড়ায়, ইতি ওয়াশরুমে যায়। চাঁদনি রাত, সুন্দর বাতাসও আছে। বাহিরে ইতি বেরিয়ে আসে। বৃষ্টির জন্য উঠানটা একটু ভেজা ভেজা। তখনই পিচ্ছিল খেয়ে ইতি পড়তেই যাবে। আরমান ইতির কোমর তাকে শক্ত করে ধরে ফেলে। কোমরে হাত দিয়ে ইতিকে সে পরিচয় থেকে বাঁচায়। কিছুক্ষণ দুজনের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। এমন মনে হচ্ছে যে দুজন এখন দুজনকে কিস করে বসবে। তুমি না ধরলে পড়েই যেতাম। একটু সাবধানে হাঁটবে তো। তুমি আমাকে ধরে আছো, ছাড়ো। ছাড়লেই পড়ে যাবে, কারণ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে অনেক কাদা। এই বলেই আরমান ইতিকে কোলে নিয়ে নিজের পাশে গিয়ে নিয়ে আনলো। কোমরখানি ইতি শক্ত করে ধরে নিজের কাছে আনলো। নাইও ইতি পড়ে যাবে। তারপর ইতির হাত শক্ত করে ধরে তাকে রুমের ভিতরে নিয়ে গেল, যেন ইতি অন্ধকারে পড়ে না যায়, ব্যথা না পায়। আরমান এসব ইতির বিষয় ইতির খেয়াল করে মুচকি হাসে। আসল কথা আছে না, নারী যত্নে আটকায়, তেমন ইতিও আরমানের যত্নে পাগল হয়ে যাচ্ছে। এত কেয়ারিং সে আগে জানা ছিল না। জানা থাকবে বা কিভাবে, আগে তো এত কাছাকাছি একসাথে থাকা হয়নি। তারা আবার শুয়ে পড়ে। এবার আরমান ঘুমিয়ে গেলে ইতি ধীরে ধীরে মাছের বালিশটা সরিয়ে দেয়, আর ঘুমের মাঝে আরমান বালিশ মনে করে ইতিকে জড়িয়ে ধরে, আর ইতি ফেল ফেল করে হেসে দেয়। হাসার সাউন্ড যেন আরমান না শুনে, তাই মুখে হাত দিয়ে চেপে ধরে। আরমান তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, তার কেন যেন ভালোই লাগছে।
এর আগে ইতি কখনো আরমানকে স্পর্শ করেনি, আরমানও না, কেননা তাদের মাঝে শর্ত ছিল কেউ কাউকে ছুবে না। তবে আজ ইতি নিজেই চায় আরমান যেন তাকে স্পর্শ করে। সারা রাত আরমান ইতিকে জড়িয়ে ধরে ঘুমায়। সকালে আরমানের ঘুম ভাঙলে সে অবাকভাবে ইতির দিকে তাকিয়ে ভাবে, হায় আল্লাহ, ওকে ধরে ঘুমিয়েছি আছি, এখনই তো ঘুম থেকে জেগে আমার উপরে রেগে যাবে। তাড়াতাড়ি সরে যায়। এইভাবেই আরমান সরে যায়, বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। বাহিরে উঠানে রামিসা আর রিদি বসে আছে, তখন ইতিও এসে সেখানে বসে। এই রিধি, যা এক গ্লাস পানি নিয়ে আয় আমার জন্য। আমিও বসে আছি, তুমিও বসে আছো, তুমি গিয়ে নিয়ে এসো। আমি আনলে কি তোকে যেতে বলতাম? ভুল করে এসে বসেছি আর তুমি আমাকে ফরমাইশ দিচ্ছ। সামান্য এক গ্লাস পানি আনতে বলেছি তাই বলে এত বাহানা? তুমিও তো যেয়ে আনতে পারো। তুই দেখি অনেক বেয়াদব হয়ে গিয়েছিস। আপু, আমি তোমার সাথে কি বেয়াদবি করলাম? রামিসা তো রেগে গিয়ে রিদিকে একটা চড় মারতে আসে, তখনই ইতি রামিসার হাত ধরে ফেলে। আরে তুমি কি করছো? রিদিকে চড় মারতে যাচ্ছ? আমার হাত ছাড়ো, এটা আমার আর রিধির ব্যাপার। রিধি আমার বোন, ওকে আমি মারবো নাকি কি করব সেটা আমার ব্যাপার। রিদি আমারও বোন হয়, তুমি ওকে এভাবে মারতে পারো না। আমি যা ইচ্ছা করতে পারি, তুমি বলার কে? তুমি 2 দিনের মেয়ে আমাকে কথা শোনাচ্ছ? রামিসা আপু, তুমি ভাবির সাথে কিভাবে কথা বলছো? এই তুই চুপ কর, তুই আস্ত একটা বেয়াদব, আর তোর ভাবেও বেয়াদব। সাবধানে কথা বলো, আমি তোমার বয়সে বড় হই, তোমার ভেতর কি ন্যূনতম জ্ঞান নেই? বেয়াদব আমি আর রিদি নই, বেয়াদব হচ্ছে তুমি। ও আচ্ছা, তাই বলছি আমি বেয়াদব? তোমার মতো অন্তত বেয়াদব না। আমি উড়ে এসে জুড়ে বসিনি, আমি তোমার মতো মেয়ে না। তুমি তো আরমানকে ফুট করে বিয়ে করে নিয়েছো। মা বাবা বিহীন তোমার মতো মেয়েদের আমার চেনা আছে। রামিসার মুখে কথা শুনে ইতি অনেকটা রেগে যায়। রামিসা লিমিট ক্রস করে ফেলেছে। আরমান ইতির কাছে আসছিল। রামিসার মুখে এই কথাটা শুনে আরমান ভীষণ রেগে যায়। ইতি কিছু বলার আগেই আরমান রামিসার সামনে এসে রামিসাকে একটা জোরে চড় মারে। রামিসা তো হতভম্ব খেয়ে যায়, নিজের গালে হাত দিয়ে আরমানের দিকে রাগে চোখে তাকিয়ে থাকে। এদিকে ইতি আর রিদি অবাক হয়ে যায়। তোর সাহস হয় কিভাবে এত বড় কথা বলার? আমি কখন থেকে দেখছি তুই বেয়াদবি করেই যাচ্ছিস। তুই ইতিকে যাতা বলছিস, তোকে এত বড় সাহস কে দিয়েছে? হুট করে এসে আমাকে চড় মেরে বসলে। তোমার বউ যে বেয়াদবি করেছে সেটা তোমার চোখে পড়লো না? আমি নিজ চোখে সব দেখেছি। আর ইতি তোর মতো বেয়াদব নয়। তুই ইতির বয়সে ছোট হয়েও ওকে এসব বলার সাহস পাস কিভাবে? বাসায় এত হইচই শুনে আরমানের মা এবং চাচি আসলেন। কি ব্যাপার, বাসায় এত চিৎকার চেঁচামেচি কেন? আর রামিসা, তোর কি হয়েছে? গালে হাত কেন? এই বাসায় কি আমার শান্তি আছে? হারমান আমাকে থাপ্পড় মেরেছে, তাও আবার এই ঈদের জন্য। কি বলছিস আরমান? তুই আমার মেয়েকে কেন থাপ্পড় মারলি? চাচি, আমি অযথা ওর গায়ে হাত তুলিনি। ও অনেক বেয়াদব, ইতির সাথে বেয়াদবি করেছে, রিদিকে অযথা বকাবকি করেছে। আমার মেয়ে বেয়াদব না, আর বাড়ির মেয়েকে তুমি বাহিরের মেয়ের জন্য থাপ্পড় মারবে? ইতি বাহিরের মেয়ে না, সে আমার বউ, সে এই বাসারই সদস্য। আরমানকে এভাবে নিজেকে সাপোর্ট করতে দেখে ইতির অনেক ভালো লাগে। আরমানের বাবা বলেন, আরমান, তুই ইতিকে নিয়ে ঘরে যা, আর রিদি তুইও রুমে যা। আচ্ছা মা। আরমান ইতির হাত ধরে ইতিকে সেখান থেকে নিয়ে নিজের রুমে চলে গেল। সরি। সরি কেন? আমার রিমিশের সাথে লাগা উচিতই হয়নি। শুধু শুধু বাসায় একটা ঝগড়া লেগে গেল। তোমার এখানে কোনো দোষ নেই। আমি রামিসার সব কথা শুনেছি, ও একটা বেয়াদব। ও রিদির সাথে ভালো করেনি। হ্যাঁ রিদি, আর তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছে ও। আচ্ছা বাদ দেই ওর কথা, চলো আমরা রিদিকে নিয়ে বাহির থেকে ঘুরে আসি। ওকে চলো। এই বলে রিদি ইতি আরমান বাহিরে চলে গেল একটু ঘোরার জন্য। ইতির তো গ্রামের পরিবেশ অনেক পছন্দ হয়েছে। এখানে আসার পর থেকে সে শুধু ঘুরতে যেতে চায়। এত সুন্দর পরিবেশ তাকে মুগ্ধ করবে, যে কাউকেই মুগ্ধ করবে এমন পরিবেশ। অন্যদিকে রামেশের মা তো আরমানের মাকে যা তা বলতেই থাকে। আপনার ছেলের বউ কত বেয়াদব দেখেছেন? মানে কি? বৌমা কি করেছে? কি আর করবে, আমার মেয়ে আর আরমানের ওই প্যাচ লাগিয়েছে।
দেখেন ভাবি, যেটা জানেন না সেটা নিয়ে কথা না বলাই ভালো। বাপরে, ওই মেয়ে এই বাসায় আসতে না আসতেই সবাই দেখি ওকেই সাপোর্ট করছে। রামিসা, সে তোর ভাবি হয়, এইভাবে বলিস কেন? আর ও কি খারাপ করেছে শুনি? ও আরমানের স্ত্রী, এটাই ওর দোষ নাকি? আমি আমার বৌমাকে আর কোনো কথা শোনাতে চাই না, অনেক হয়েছে। এই বলেই আরমানের মা রামিসা আর রামিসার মায়ের সামনে থেকে চলে গেলেন নিজের রুমে বসে নিজের স্বামীকে অর্থাৎ আরমানের বাবাকে সব খুলে বললেন। তুমি রামিসা আর রামিসার মায়ের বলা কথা মনে নিও না। আমি জানি তারা এমনি ধীরে ধীরে তারাও মেনে নেবে। আমিও খেয়াল করেছি তারা ইতিকে সহ্য করতে পারে না। হ্যাঁ, ইতি আর আরমান আসার পর থেকে লেগে আছেন। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। আজ রামিসা আরমানের থেকে জ্বর খেয়েছে, এরপর থেকেই তার মাথা খারাপ। এরপর আর আরমানের দিকে ঘুরে তাকানোর সাহস রামিসার হবে না, আরমানের সামনে যাওয়ারও সাহস তার হবে না। কেননা আরমান রামিসাকে এখন আরো সহ্য করতে পারে না। ইতির দিদি আরমান অনেকক্ষণ বাহিরে ঘুরে বাসায় এসে ফ্রেশ হয়ে নিল। রাতের খাবারের পর ইতির বাবা কল করলেন। কথা বলার পর ইতি যখন বারান্দা থেকে রুমে আসলো, দেখলো আরমান নেই। সে ভাবলো আরমান হয়তো ছাদে গিয়ে যা খাচ্ছে, সে তাও ছাদে চলে গেল। ছাদে গিয়ে পেছন থেকে আরমানকে জড়িয়ে ধরলো। আরমান তো অবাক, কি হচ্ছে সব? আজ আমি অনেক খুশি। আরমান ঘুরে দাঁড়িয়ে ইতির হাত ধরে বলল, কেন, কি হয়েছে? বাবা কল করেছিল, অফিসের সব ঝামেলা শেষ। ও মা, তাই নাকি? তাহলে তো ভালোই, তোমার সব টেনশন শেষ। হ্যাঁ। তাহলে আমি মাকে জানিয়ে দেই যে আমরা কালই রওনা দিচ্ছি। এই কথা বলেই আরমান নিচে যেতে লাগবে, তখনই ইতি তার হাত ধরে বলে উঠল, না, আমরা আরো কিছুদিন থেকে যাই। তুমি আরো কিছুদিন এখানে থাকতে চাও? হ্যাঁ, থাকতে চাই। এখানে আসার পর আমি অনেক কিছু পেয়েছি। সত্যি? আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলো। আমি তোমার সিনিয়র হই, তোমার বসের মেয়ে। আমি জানি তুমি আমার সাথে কন্ট্যাক্ট ম্যারেজ করেছো, কিন্তু আমি চাই এই কন্ট্যাক্ট ভেঙে আমি নতুনভাবে জীবন শুরু করি। ইতির মুখে আচমকা এই কথা শুনে আরমান যেন অবাক চোখে ইতির দিকে তাকিয়ে থাকে। আরমান ভাবে সে স্বপ্ন দেখছে, কেননা এটা তো কখনো সম্ভব না। আরমানকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইতি আরমানের হাত শক্ত করে ধরে আর বলে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমিও কি আমাকে ভালোবাসো আরমান? আরমানের চোখ বেয়ে পানি পড়ে। অবশেষে তাহলে ইতি তার ভালোবাসা অনুভব করতে পেরেছে। আরমান ইতিকে শক্ত করে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল আর বলল, আমি তোমাকে সেই শুরু থেকেই ভালোবাসি। আমি সব সময় দোয়া করতাম যেন তুমি আমার গুরুত্ব বুঝো। যাক, আমার অনেক শান্তি লাগছে তোমাকে আজ সত্যিকারে আমার নিজের করে পেয়ে। ইতিও আরমানকে শক্ত করে জড়িয়ে ধরল। ইতি আর আরমানের সেই সব শর্ত আজ তারা নিজেরাই ভেঙে দিল। আরমান শক্ত করে ইতিকে ধরে তার কপালে একটা গভীর চুমু খেলো। আজ সে অনেক খুশি, সে তার ভালোবাসার মানুষকে আজ নিজের করে পেয়েছে। সমাপ্ত।